প্রত্যয়হীন আনন্দ তত্ত্ব পড়তে গেলে কি বিপত্তি, বুকের রক্তহীন। উপসর্গ অনুসর্গ, ব্যাকরণের 5টা বর্গ, মাথার মধ্যে বাদ্য বাজায় ডিং ডিং ডিং। পদগুলো সব ব্যালেন্স শেখে, খাতার উপর কলম রেখে রোজ রাত্রে দুঃস্বপ্নে বাংলা স্যারের মুখ। সূত্রগুলো ডিগবাজি খায়, ভালোই আছেন ছাগল মশাই, ইচ্ছে মতন যখন তখন ব্যাকরণী সুখ। স্কুল আমাদের বাইরে, মানে স্কুল থেকে যখন বাড়ি ফিরে যেতাম তখন আমাদের যে FM রেডিওটা ছিল সেটা আমার সঙ্গী ছিল। তো সেই FM রেডিওতে বিকেল 4টের পরে 5টা থেকে 7টা সেই সময় একটা রেগুলার একটা করে বিশেষ টপিকের উপর অনুষ্ঠান হতো। তো একদিন একটা অনুষ্ঠান ছিল মন খারাপ করা বিকেল। সেই প্রসঙ্গে হঠাৎ দেখছি বললো আজকে আমরা এই প্রসঙ্গে আমাদের কবি রামকিশোর ভট্টাচার্যের একটা কবিতা আমরা শুনব। লাল মেটে গা পথ দিয়েছে, দুপাশে তার মাঠ, দেখ না সোনা যায় না গোনা, যতই ভাবি আর যাব না, তাকিয়ে দেখি গাছপালারা করছে ছবি পাঠ। তো সেটা যখন আমি যখন ওই FM রেডিওতে ওনার নামটা কবি হিসাবে শুনেছিলাম, তখন আমার মানে যে আনন্দ গর্ব সেটা ছিল সীমাহীন। একটা পাখি গাইছে দুলে, কি জানো তার নাম? ঘোমটা পড়া, রিক্সা ওরা, আকাশ বিহীন বৃষ্টি মোড়া, বুলবুলিটা শীষ দিয়ে যায়, এটাই তুরিগ্রাম। আমাদের মাস্টারমশাই ছিলেন মিত্র ঘোষ, ইংরেজির মাস্টারমশাই। স্যার খুব রাগী ছিলেন। আমি তখন ক্লাস 8-এ পড়ি। স্যার বললেন স্কুলের ম্যাগাজিনের জন্য লেখা দিতে হবে। আমাদের স্কুলের ম্যাগাজিনটা ঋতুপর্ণা, তা সেই ঋতুপর্ণায় লেখা দিতে হবে। আমি বললাম দেবো স্যার। আমি একটা কবিতা দিলাম, হে বিদ্যালয় মাহেশের রূপে তুমি আমাদের গর্বের পরিচয়, মোরা কোনোদিন ভাবি নাই সবে তুমি যে আবার বহুমুখী হবে, যত অন্ধেরে কোলে তুলে যাবে তুমি হে জ্যোতির্ময়, জ্ঞানের প্রদীপ জ্বালাবে হৃদয়ে, আধার করিবে জয়। এই কবিতাটা দিলাম স্যারকে। স্যার ডেকে পাঠালে, কে লিখে দিয়েছে? না আমি লিখেছি স্যার। বাবা তখন তো স্কুলের মাস্টারমশাই, আমার মাস্টারমশাই, আমার বাবা আমার শিক্ষক ছিলেন এই স্কুলে। তা বাবাকে জিজ্ঞেস করেন, বাবা বলে ও তো লেখবরা কিছু হবে না, ওর ওইসবই হবে, ও কিছু হবে না। এই তো বাবা আমাকে সেই দিন বেরিয়েছে, সেটা তথ্যচিত্র নয়, আমাকে একটি বই বের করেছে সাতকর্ণী ঘোষ, পুরুষ কাঁটায় বনে রামকিশোর। আর তথ্যচিত্রটা এটা এবছর এই এখন রাজা করলো, এবং আমি আশা করি রাজা একটা নতুন পথ দেখালো। কারণ এই সময়ের একদম বর্তমান সময়ের কবিদের নিয়ে এইভাবে এত বড় কাজ হয়নি, হয়েছে ছোট ছোট করে কাজ হয়েছে, এবং রাজা যে কাজটি করেছে খুব নিষ্ঠা নিয়ে করেছে। আমি যতদূর জানি ও রেকর্ডিং এর সময় আমাকে বলেছিল সব মিলিয়ে প্রায় 2.5 ঘন্টা রয়েছিল, সেটাকেও কেটে এতটা 1 ঘন্টা 40 মিনিট করেছে। এটা আমার কাছে একটু বড় প্রাপ্তি। এবং যাই হোক, এখন ব্যাপারটা কতটা কি হলো তো ছবি দেখে বুঝতে পারবো। তবে যারা এখানে বক্তব্য রেখেছেন তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা, কারণ অনেকে বিখ্যাত লোকেরা বলেছেন, শুনেছি, যদিও আমি জানি না, শুনিনি এখনো কিছু, কিন্তু যারা বলেছেন তাদের কাছে আমার কৃতজ্ঞতা। আর রাজার তো আমার ছাত্র, সেই শৈশবে আমরা শিক্ষকরা না ছেলে মেয়েদের চোখ দুটোকে মনে রাখি, কারণ বড় হয়ে গেলেও শৈশবের চোখ দুটো থেকে যায়। সেই চোখগুলো দেখলে বুঝতে পারি তাদের শৈশবটা কিরকম আছে। তা আমি যখন রাজায় কাজটা করতে আমাকে রাজি করালো প্রায় জোর করে, তখন ওই ছোট্টবেলাটা মনে পড়েছিল আমার। সেই 5-6-এর ছোট্ট ছেলেটা আজকে কত বড় হয়ে গেছে, এবং সে আমাকে নিয়ে একটা তথ্যচিত্র করছে, এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি। বর্তমান প্রজন্ম মোবাইল আসক্ত হয়ে প্রায় কবিতা লেখা বা পড়া ভুলেই গেছে, তাদের জন্য আপনার বার্তা কি থাকবে? আসলে না, আমি আশা করি যারা তরুণ প্রজন্ম তারা নিশ্চয়ই লেখালেখি করছে, হয়তো এখন পাণ্ডুলিপিতে লিখছে না, মোবাইলে লিখছে, কিন্তু আপনি শহর কলকাতাকে দেখছেন, কিন্তু আমার ধারণা যে গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে যাদের কাছে এখনো পর্যন্ত মোবাইল সেইভাবে হয়তো হয়ে ওঠেনি, তারা কিন্তু লেখালেখি করছে। আমি এখনো খুব আশাবাদী। তবে হ্যাঁ, আমরা যে সময় 7-এর দশকে 8-এর দশকে লেখালেখি শুরু করেছিলাম, এখন তার থেকে অনেকটা কম, কিন্তু আমি আশা করব
নিশ্চয়ই তারা এই কাজটা করবে এবং আমি আমার তরুণ প্রজন্মের ওপর খুব আশাবাদী। আগামী প্রজন্মকে কতটা উদ্বেলিত? এই তথ্যচিত্রের নাম হচ্ছে অথৈ রামকিশোর। রামকিশোর ভট্টাচার্য আমাদের 80-র দশকের একজন উল্লেখযোগ্য কবি। তার কবিতা নিয়ে, তার জীবন নিয়ে আজকে এই তথ্যচিত্রটি রাজা নির্মাণ করেছেন। রাজারই সৃজন, রাজারই পরিচালনা, এবং তার সঙ্গে তার বন্ধুরা রয়েছেন বিভিন্ন বিষয়ে। তো আমার মনে হয় যে এই ছবিটি যদি পরবর্তী প্রজন্মের ছেলেরাও দেখেন, নিশ্চয়ই তারা অনুপ্রাণিত হবেন, কবিতা লেখার ব্যাপারে অনুপ্রাণিত হবেন, এবং অবশ্যই কবিতা ছাড়াও যেটা আমি বলবো যে যেরকম ভাবে কবির জীবনকে নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্রে, এই ডকুমেন্টারিতে, সেটা দেখে যারা ডকুমেন্টারি মেকার্স, যারা ফিল্ম মেকার্স, তারাও কিন্তু অনুপ্রাণিত হবেন পরবর্তী সময়। সেদিক থেকে আমার কাছে মনে হচ্ছে এই অথৈ রামকিশোর একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র, বা তাকে তথ্যচিত্র বলতে পারেন, তাই বলা হচ্ছে। কিন্তু এটা হচ্ছে কবিতা এবং চলচ্চিত্রের একটা মিলন। দেখুন, কবি রামকিশোর ভট্টাচার্য আমার স্যার অর্থে তিনি যে স্কুলের বাংলার শিক্ষক ছিলেন, সেই স্কুলে আমি ক্লাস 5 থেকে পড়াশোনা করেছি। আমি রামকিশোর ভট্টাচার্যকে দেখেছি স্যার হিসেবে। পরবর্তী ক্ষেত্রে যখন উনি বিশিষ্ট কবি হলেন, মানে চর্চিত কবি হলেন, তখন তার সঙ্গে আমার আর দেখা হয়নি। 28 বছর পর আবার যখন স্যারকে আমি দেখলাম, তখন আমি কিন্তু স্যার রামকিশোর ভট্টাচার্যকে চিনি আমার স্যার ও কবি রামকিশোর ভট্টাচার্য হিসেবে। আমি আবিষ্কার করলাম তার কবিতা ও এই কবি যাপনকে। তাই আমার মনে হয়েছে যে এরকম একটি মানুষের, এরকম একজন কবি যাপনকে আজকের এই ডিজিটাল মাধ্যমের যুগে যদি ধরে না রাখতে পারি, তাহলে আমার কিছু করা আর হয়ে উঠবে না, কারণ এই কাজটা আমি করি। তাই এই তথ্যচিত্র তৈরি করা, এই তথ্যচিত্রের মাধ্যমে রামকিশোর ভট্টাচার্যের কবি জীবন ও যাপনকে একত্রিত করবার চেষ্টা করেছি। দর্শকদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, এই কাজ আমরা করি আর আপনারা দেখেন। তো দেখুন, আমাদের যে নির্দিষ্ট চ্যানেলটি রয়েছে টাইমলেস ডেপিকশন, সেই টাইমলেস ডেপিকশনে গিয়ে আপনারা এই তথ্যচিত্রটি দেখুন। আপনার নাম এবং ডেজিগনেশন? আমি রাজা রায়, নির্দেশক এই তথ্যচিত্রের অথৈ রামকিশোর। পরীক্ষ যেমন হলাম ওনাদের বার্তায়, ওনাদের বক্তব্যে, এবার আর অপেক্ষা না করিয়ে সরাসরি অথৈ রামকিশোর। জীবনের প্রশ্ন সব ভাসিয়ে দিয়েছে জলে, তাদের কেউ কেউ ফিরেছে নৌকা হয়ে। লক্ষ্য করি তাদের সামনে ভোর হওয়ারা কেমন মনে থাকে। প্রতি নৌকার ভেতর অতীত লিপি আর কিছু টুকরো গেরস্থালি। আজ আপনাদের শোনাবো এক অন্য লাল বাড়ির গল্প, বা বলতে পারেন এই লাল বাড়ি জুড়ে রয়েছে এমন এক মানুষের জীবনের গল্প, তার কথাই শোনাবো। তিনি শ্রদ্ধেয় রামকিশোর ভট্টাচার্য। বলতে পারেন বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি চিরকিশোর।
তার লেখায় যেমন রয়েছে সমকালীনতা, ঠিক তেমনই রয়েছে আধুনিকতা। আবার ছোটদের ছড়া, তাতেও তো তিনি সিদ্ধহস্ত। যদিও তিনি মনে করেন আজ যা সমকালীন তার তাই তো আধুনিক। কেমন ছিল তার সঙ্গে এই লালবাড়ির জার্নি? কারণ এই লালবাড়িতে যেমন কেটেছে তার ছাত্র জীবন, ঠিক তেমনই কেটেছে তার কর্মজীবনও। আমি স্কুলে যখন এলাম শিক্ষক হিসেবে, তখন টিচার্স রুমে আর অধিকাংশ মাস্টারমশাই তখন রয়েছে। প্রায় ৮০% আমার শিক্ষক ছিলেন, এবং সেই সব শিক্ষক যাদের ভয়ে বাগে গরুতে একসঙ্গে জল খেতে পারত। সেই সব মাস্টারমশাইদের মধ্যে যেদিন প্রথম এলাম, ভয়ে ভয়ে সেদিনকে ওই টিচার্স রুমটায় বসেছিলাম, যখন মনে মনে ভাবছিলাম একটা সময় এই টিচার্স রুমকে কি ভয় পেতাম। ওইখানে যখন বসে থাকতাম, তখন ওইখান দিয়ে আমি তাকিয়ে থাকতাম বাইরের দিকে। যখন স্কুল ছুটি হতো বা টিফিন হতো, ওই ওই করে সমস্ত ছেলেরা বেরিয়ে আসছে, আমি ওইখান থেকে তাকিয়ে দেখতাম ওই ছেলেগুলোর মধ্যে কোনটা আমি। একটা ছোট্ট ঘটনা বলি। আমি যেদিন জয়েন করেছিলাম সেদিনই গরমের ছুটি পড়ে গেল। আমি জয়েন করলাম, স্কুল ছুটি হয়ে গেল। তারপরে যখন স্কুল খুললো, শুরু হয়ে গেল হাফ ইয়ারলি পরীক্ষা। হাফ ইয়ারলি পরীক্ষার প্রথম দিন ওই ৩ তলার কোণের ক্লাসটা আমার গার্ড দিচ্ছি। হঠাৎ পেছন থেকে একটা 5-এর ছেলে বলে উঠলো, ও স্যার স্যার দেখো, এখানে তোমার নাম লেখা আছে। আমি গিয়ে দেখলাম বেঞ্চে আমার নাম লেখা আছে। সেটা লিখেছিল না, তখন আমি ক্লাস 5-এ পড়ি। তখন ওই ব্লেড দিয়ে দিয়ে ঘষে ঘষে নিজের নামটা লেখা। তখন ছুটি হয়ে গেছে। আমি চুপ করে বসে ওই লেখা নামটার গায়ে হাত দিচ্ছিলাম। আমার শৈশব, আমার সেই ক্লাস 5 বেলা, সেটা এসে আমার পাশে বসেছিল। আমরা দুজনেই একই বছরে, সেটা 1983 সাল, এই বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হই। তা সেই সময় শিক্ষক হিসেবে রামকৃষ্ণবাবুকে যেভাবে পেয়েছি, একজন আদর্শ শিক্ষক, এবং ওনার থেকে অনেক কিছু শিখেছি। যে শিক্ষক হতে গেলে কি কি গুণ থাকতে হবে। ছাত্রদের যেমন অন্যায় করলে উনি শাসন করতেন, কিন্তু পর মুহূর্তেই আবার কিন্তু তাদের বুকে টেনে নিতেন। এই যে ওনার একটা মানবিক গুণ, এটা কিন্তু সবার মধ্যে আমি দেখিনি। 83 সালে উনি জয়েন করেন এখানে। মানে উনি যখন জয়েন করেন, একটা সুদর্শন পুরুষ, এবং আমাদের ছোটবেলা স্বভাব ছিল, আমার সবারই এটা হয় নস্টালজিয়া, যে কোনো স্যার এলে সেই দরজার সামনে আবার উঁকি মেরে দেখা। এবং আমারও সেই স্বভাববশত আমি সেই দরজার পাশে গিয়ে উঁকি মেরে দেখছি। উনি স্কুলের সঙ্গে কিনে এদিকে আয়। সেই থেকে উনি মানে সব স্নেহে প্রত্যেক দিন স্কুলে আসা যাওয়া, শিক্ষক ছাত্র যে সম্পর্ক, বন্ধুর সম্পর্ক ছিল।